100 বছরেরও বেশি পুরনো একটা ছোট গল্প। ভাবা যায় আজও কতটা প্রাসঙ্গিক। চলুন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অসাধারণ সৃষ্টি অপরিচিতার গভীরে ডুব দেয়া যাক। গল্পটা শুরু করার আগে চলুন একটু লেখকের কথা ভাবি। রবীন্দ্রনাথ ঠাকুর নামটাই যথেষ্ট, তাই না? বিশ্ব সাহিত্যে এক কিংবদন্তি। 1913 সালে তো নোবেল পুরস্কার পেলেন, আর বাংলা ছোট গল্প বলতে গেলে তো তার হাতেই জন্ম। আর এই অপরিচিতা তারই লেখা এক মাস্টারপিস। গল্পের প্রথম লাইনটাতেই কিন্তু একটা ধাক্কা লাগে। কথক মানে অনুপম নিজেই বলছে, আজ আমার বয়স 27 মাত্র। এই একটা কথাতেই যেন তার পুরো জীবনের আফসোস, তার কষ্ট সবটা পরিষ্কার হয়ে যায়। আর আমরাও যেন এক ঝটকায় তার পৃথিবীর অংশ হয়ে যাই। তো এই গল্পটা প্রথম ছাপা হয় 1914 সালে। ভাবুন, সেই সময় সবুজ পত্রপত্রিকায়। আর এটা কিন্তু শুধু একটা মিষ্টি প্রেমের গল্প নয়, একদমই না। এটা ছিল তৎকালীন সমাজের বিরুদ্ধে, বিশেষ করে এই যৌতুক প্রথার বিরুদ্ধে একটা সোজাসাপটা জোরদার প্রতিবাদ। আর তার সাথে এক নারীর নিজের পায়ে দাঁড়ানোর, নিজের আত্মসম্মান খুঁজে পাওয়ার গল্প। আচ্ছা, এবার আসা যাক গল্পের কথক অনুপমের কথায়। নায়ক বলা যায় কি না সেটা অবশ্য একটা প্রশ্ন, কারণ তার চরিত্রটাই গল্পটাকে এগিয়ে নিয়ে যায়, তবে একটা ট্র্যাজেডির দিকে। অনুপম নিজের সম্পর্কে কিভাবে সেটা তার নিজের মুখেই শোনা যাক। সে বলছে, তাকে দেখলে মনে হবে যেন সে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। মানেটা কি দাঁড়ালো? সহজ কথায়, সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়েও মায়ের আঁচলের তলায় থাকা একটা বাচ্চার মতো নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তার নেই। গল্পের আসল টুইস্টটা বুঝতে হলে এই দুটো চরিত্রকে পাশাপাশি রাখতেই হবে। একদিকে অনুপম, একেবারে নিষ্ক্রিয়, সিদ্ধান্তহীন, আর অন্যদিকে তার মামা, তিনিই পরিবারের বস, সব কিছুর কন্ট্রোলার। অনুপম তো আসলে তার মামার হাতের একটা পুতুল ছাড়া আর কিছুই না। আর এই সম্পর্কটাই কিন্তু সব নষ্টের গোড়া। মামার কাছে বিয়ে মানে কি ছিল জানেন? স্রেফ একটা বিজনেস ডিল। তার প্ল্যানটা খুব পরিষ্কার ছিল। এমন মেয়ে চাই যার পরিবার গরিব, যাতে ভয়ে কোনো কথা বলতে না পারে। কিন্তু যৌতুক, সেটা আদায়ে এক চুলও ছাড় দেওয়া যাবে না। মানে পুরো ব্যাপারটাই ছিল লাভ আর কন্ট্রোলের খেলা। তো এবার গল্পের সেই অংশে আসা যাক যেখানে সব ওলটপালট হয়ে যায়। বিয়ের দিন একদিকে মামার নির্লজ্জ লোভ, আর অন্যদিকে কনের পরিবারের আত্মসম্মান। এই দুটো জিনিসের যখন মুখামুখি টক্কর লাগলো, তখন এই গল্পের মোড় ঘুরে গেল। ভাবুন একবার, বিয়ের আসরে সব ঠিকঠাক, ঠিক সেই মুহূর্তে মামা একটা বোমা ফাটালেন। দাবিটা কি? কনের সব গয়না আমরা পরীক্ষা করে দেখব। এটা তো শুধু একটা দাবি ছিল না, এটা ছিল সরাসরি অপমান। মানে তোমরা চোর, তোমাদের বিশ্বাস করা যায় না। ব্যাপারটা এখানেই থামেনি। অপমানটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নিজের বাড়ির স্যাকরা মানে জহুরিকেও সাথে নিয়ে এসেছিলেন। মেসেজটা খুব পরিষ্কার ছিল, তোমরা এতটাই অসৎ যে নিজের মেয়ের বিয়েতেও নকল গয়না দিতে পারো। আর এই পুরো নাটকটা তিনি কখন করতে চাইলেন? বিয়ের মূল অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। মানে এমন একটা সময় যখন কনে পক্ষ সবচেয়ে অসহায়। তাদের পক্ষে তো তখন বিয়ে ভেঙে দেওয়া প্রায় অসম্ভব। একেই বলে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। কিন্তু এই চরম অপমানের মুখে কনের বাবা শম্ভুনাথ সেন একটুও টলেননি। তিনি কি করলেন? একদম শান্তভাবে সব গয়না বের করে দিলেন পরীক্ষা করার জন্য। স্যাকরা দেখল সব খাঁটি সোনা, যা কথা দেওয়া হয়েছিল তার চেয়েও বেশি। আর তারপর বরপক্ষকে শান্ত খাইয়ে দাইয়ে বিদায় দিলেন। কোনো চিৎকার চেঁচামেচি নয়, তার এই শান্ত ব্যবহারটাই ছিল সবচেয়ে বড় জবাব। আর তারপর শম্ভুনাথ সেন সেই বিখ্যাত কথাটা বললেন, একটা লাইন, কিন্তু কি তার জোর! যারা মনে করে আমি আমার মেয়ের গয়না চুরি করব, তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। ব্যাস, খেলা শেষ। বিয়েটা তিনি সেখানেই ভেঙে দিলেন। এটাই ছিল গল্পের ক্লাইম্যাক্স। তো বিয়ে তো ভেঙে গেল, কিন্তু এরপর অনুপম আর কনে মানে কল্যাণীর জীবনে ঠিক কী ঘটল, চলুন সেটাই এবার দেখা যাক। এরপর দুজনের জীবন যেন দুটো সম্পূর্ণ আলাদা রাস্তায় চলতে শুরু করল। একদিকে অনুপম, যে সারা জীবন শুধু আফসোস করে গেল তার ভীরুতার জন্য, আর অন্যদিকে কল্যাণী, সে কিন্তু এই অপমানটাকে নিজের শক্তি বানিয়ে নিল। নিজের জীবনটাকে সে নতুন করে নিজের শর্তে গড়ল।
কল্যাণী কিন্তু সমাজের কথায় কান দেয়নি। বিয়ে ভেঙে যাওয়ার পরে তার জন্য নাকি আরও ভালো ভালো সম্বন্ধ এসেছিল, কিন্তু সে সব ফিরিয়ে দিয়েছে। সে পণ করেছে বিয়েই করবে না। এটা ছিল তার নিজের আত্মসম্মান বাঁচানোর একটা অসাধারণ সাহসী সিদ্ধান্ত। আর অনুপমের কি হলো? সে সারা জীবন শুধু হাহাকার করে গেল সেই অপরিচিতার জন্য, যে মেয়েটাকে সে নিজের চোখে অপমানিত হতে দেখল, কিন্তু একটা কথাও বলতে পারল না। মনে মনে সে তার ছবি এঁকেছে, তাকে খুঁজেছে, কিন্তু পায়নি। আসলে তার নিজের দুর্বলতাই তো তাদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। তো এত কিছুর পর প্রশ্নটা হলো, 100 বছর পেরিয়েও কেন এই গল্পটা আমাদের এত টানে? কেন এটা আজও এত প্রাসঙ্গিক? আসলে গল্পটা কয়েকটা চরিত্রের মধ্যে দিয়ে কয়েকটা খুব জরুরি কথা বলে দেয়। যেমন ধরুন, মামার চরিত্রটা আমাদের দেখায় যৌতুক প্রথা কতটা জঘন্য হতে পারে। অনুপমকে দেখে বোঝা যায় ব্যক্তিত্বহীন হলে তার ফল কি হয়। আবার শম্ভুনাথ সেন বুঝিয়ে দেন আত্মসম্মানের জোর কতটা। আর কল্যাণী, সে তো নারীশক্তির জাগরণের প্রতীক। এই সব মিলিয়েই গল্পটা ক্লাসিক। রবীন্দ্রনাথ সেই সময় দাঁড়িয়ে কিছু মারাত্মক প্রশ্ন তুলেছিলেন, যেগুলো আজও আমাদের ভাবায়। যেমন, বিয়ে কি আসলেই একটা ব্যবসা? একজন পুরুষের পৌরুষ কি মুখ বুঝে সব মেনে নেওয়ার মধ্যে? আর একজন মেয়ের সম্মান কি শুধু তার বিয়ের ওপরে নির্ভর করে? অপরিচিতা এই সব প্রশ্ন আমাদের মুখের ওপর ছুঁড়ে দেয়। গল্পটা তো শেষ হয়ে যায়, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়। 100 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের আশেপাশে কি অনুপম আর কল্যাণীর মতো চরিত্ররা নেই? একজন যে নিজের দুর্বলতার কারণে সব হারায়, আর আরেকজন যে নিজের শক্তি দিয়ে নিজের রাস্তা নিজেই তৈরি করে। আসল প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন গল্পটাকে বেছে নিচ্ছি?